জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সরকার প্রধান হিসেবে প্রথম ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, গাজা ইসরায়েল যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের কথাও তুলে ধরেন তার বক্তব্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে আজ আলোচনা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিতে চাই আজকের আলোচনার বিষয়বস্তু জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন এম আবদুল্লাহ, সাবেক সভাপতি বিএফইউজে। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম আবদুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই। ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আমরা আগে তার বক্তব্যের জায়গায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাই, এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যে প্রতিনিধিত্ব, এটি কিন্তু অত্যন্ত আলাদা করে একটা গুরুত্ব বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘ অধিবেশনের প্রতিনিধিত্ব করছেন কোন প্রেক্ষাপটে? বাংলাদেশে একটি 15 বছরের একটি দুঃশাসন, স্বৈরশাসনের পরে বাংলাদেশে একটি গণবিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন এসছে, সেরকম একটি সরকার, যে সরকারটি অন্তর্বর্তী সরকার, এটি কোনো নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটি সরকার, যে সরকারের অঙ্গীকার হচ্ছে দেশের কাঠামোগত একটা পরিবর্তন, সংস্কার, এসব অঙ্গীকার নিয়ে সরকার কাজ করছে। এমন একটি সরকার আজকে জাতিসংঘে বিশ্ব সভায় প্রতিনিধিত্ব করতে গিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা লক্ষ্য করব যে এবারের যে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বটা বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ একটি ভিন্ন ধারার একটি প্রতিনিধিত্ব বলতে হবে। এবং এখানে সাফল্যের এবারের যে ডক্টর ইউনূসের যে জাতিসংঘ, এটাকে বিশ্ব জয় কেউ বলছেন জাতিসংঘ জয় করেছেন তিনি। সত্যিকার অর্থেই আমরা যদি তার মাত্র 4 দিনের একটি সফর, এবং এই সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তার বসা, কানাডার প্রধানমন্ত্রীর সাথে, সেখানে তাদের যে দুইজনের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই সাক্ষাতের সময় যে আন্তরিকতা, হৃদ্যতার জায়গাগুলো, এবং দুজনের বক্তব্য এবং আশাবাদ ভবিষ্যৎ সম্পর্কের যে আশাবাদের জায়গাগুলো, এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর যে একটা দৃঢ় অঙ্গীকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি তিনি বিশ্বব্যাংকের প্রধান, IMF প্রধান থেকে শুরু করে বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে, এবং প্রত্যেকটি সবাই কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক এবং ফলপ্রসূ একটা বৈঠক হিসেবে আমরা দেখতে পারি। তিনি সেখানে মূলত এবারে প্রত্যেকের সাথে তার বসার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে সামনে এনেছেন। এবারে প্রধানত চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্রের সংকটের কারণে বিশ্বব্যাপী, বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছিল, এই সংকট থেকে উত্তরণ কিন্তু একটা বড় এজেন্ডা ছিল এবারের যে তার সফর, এটার মধ্যে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা আপাত দৃষ্টিতে আমরা যা দেখছি, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের যে বাংলাদেশের সাথে তাদের মানবাধিকার ইস্যুতে, গণতন্ত্র ইস্যুতে আমাদের যে ইমেজ সংকটের জায়গাটা ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকটাই পুনরুদ্ধার করতে, এই সফরের মধ্য দিয়ে পুনরুদ্ধার করতে পেরেছি বলে আমার কাছে, আমার বিশ্লেষণে মনে হয়েছে। ডক্টর ইউনূস, আপনি দেখবেন যে তিনি প্রত্যেকের সঙ্গেই বাংলাদেশের যে গণতন্ত্রহীনতার কারণে, এখানে লুটের অর্থনীতি, লুটপাটের একটি অর্থনীতির কারণে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন। এবং প্রত্যেকটি রাষ্ট্র এবং সংস্থাই বাংলাদেশের জন্য উদারভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে, এবং তাদের মধ্যে উৎসাহের জায়গাটা আমরা এত বেশি লক্ষ্য করেছি, যেটা আমাদেরকে খুবই আশাবাদী করে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী। এবং বিশেষত আমরা দেখব যে বিশ্বব্যাংক আমাদের সংস্কার যে কার্যক্রম, মূলত এই অন্তর্বর্তী সরকারের যে মূল এজেন্ডা, যে রাষ্ট্রের যে সংস্কার, রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলোর যে ভেঙে পড়া অবস্থা, এগুলোকে কাঠামোগত সংস্কার এবং রাষ্ট্রের বিভিন্ন যেসব অঙ্গ
জায়গাগুলো আছে, অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলাতে যে ব্যাপক সংস্কারের যে জায়গাগুলো, এখানে তারা একদম অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং এটার যে খরচ হবে এর মধ্যে এই সংস্কার করতে, সেটা কিন্তু বিশ্বব্যাংক অলরেডি কমিটমেন্ট করেছে যে তারা সেটা দেবে। এবং এটাও আমি মনে করি বাংলাদেশের জন্য আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো, সংস্কার নিয়ে যে চ্যালেঞ্জ, আমাদের অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে একটি বড় আমি মনে করি অগ্রগতি। এবং তার ভাষণের কথা যদি আমি বলি, তিনি মূলত বাংলাদেশে যে জুলাই এবং আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা কোন প্রেক্ষাপটে হয়েছে এবং সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো, এই বিষয়গুলো কারা কিভাবে এই অভ্যুত্থানের সাথে, এই গণবিপ্লবের সাথে সম্পৃক্ত হয়েছে এবং সেটা যেভাবে সফল হলো, এই সাফল্যের নানা দিক তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে বৈশ্বিকভাবে যেসব সংকট আছে, যেমনটি আপনি বলছিলেন, সেগুলোকে উনি যথার্থভাবেই সেখানে অ্যাড্রেস করেছেন। এবং আমি দেখেছি তার বক্তব্যের সময় তুমুল হর্ষধ্বনি এবং করতালির মাধ্যমে বিশ্ব নেতারা সেটাকে সাধুবাদ জানিয়েছেন। এটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা বড় প্রাপ্তি। এবং সেই জায়গাটাতে আমাদের আগামী দিনে এই যে ডক্টর ইউনূসের মাত্র 4 দিনের এই সফরটি আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি ফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম আব্দুল্লাহ। ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ৭১-এর মূল্যবোধকে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেন জি। সরকার পতন আন্দোলনকে তিনি মনসুন রেভলিউশন বলে আখ্যা দিয়েছেন। আমরা যদি বিশ্বমঞ্চে বার্তার কথা জিজ্ঞেস করি, কি বার্তা দিলেন তিনি? উনি অনেকগুলো বার্তা দিয়েছেন, মোটামুটি দীর্ঘ একটা ভাষণ, ৩৫ মিনিটের মতো। আমি একাধিকবার শুনেছি, বোঝার চেষ্টা করেছি এবং আমি সবাইকে শুনতে বলবো, টেক্সট না। টেক্সট আমাদের সব কিছু আসলে মেসেজ দিতে পারে না। আমরা কিভাবে বলছি, আমাদের ভয়েসের ইন্টোনেশন কেমন, স্ট্রেস কেমন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি মিন করছেন কিনা। মানে ডক্টর ইউনূস ওয়াজ ভেরি মাচ এনগেজড। উনি যে ভাষণটা দিয়েছেন, উনি ফিল করছেন, উনি সেটা চমৎকারভাবে কানেক্ট করতে পেরেছেন। একটা জিনিস একটু বলে রাখা ভালো, উনি ভাষণটা বাংলায় দিয়েছেন। আমার কাছে একটা জিনিস মনে হলো, এটা ব্যাখ্যা হিসাবে আমার যে ইন্টারপ্রিটেশন, ওনার ইংরেজি অসাধারণ, উনি চাইলে ইংরেজিতে দিতেই পারতেন, তাতে হয়তো গ্লোবাল অডিয়েন্সের কাছে আরও বেশি পৌঁছতো। জাতিসংঘের অনেকগুলো ভাষাতে ট্রান্সলেশন ইনস্ট্যান্টলি হতে থাকে, যে তালি এই কারণেই হয়, কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা হয়তো সাবটাইটেল হবে। কিন্তু আমি যেটা ধারণা করি, উনি আমাদের দেশের মানুষের কাছেও বার্তা দিতে চেয়েছেন এবং এই বার্তাটা পৌঁছেছে। মানে আমি আসবো তার ভাষণের প্রসঙ্গে, কিন্তু ওনার এবার আমেরিকা যাওয়ার পর আমি চাই বা না চাই, আমার না কতগুলো কম্প্যারিজন সামনে আসে। বাইডেন তার সব নর্ম ভেঙে যখন বৈঠক করছেন, আমি না চাইলেও আমার চোখের সামনে ভেসে ওঠে বাইডেন একটা সেলফি তুলছে আগের তথাকথিত প্রধানমন্ত্রীর সাথে, এবং সেটা নিয়ে সবাই মন্ত্রীটা সব শেয়ার টেয়ার দিয়ে কি অর্জন হয়ে গেছে। ওবায়দুল কাদের বলছেন সেলফি তোলা হয়ে গেছে, বিএনপির আর কিছু বাকি নেই। যখন ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন বিশ্ব নেতারা এসে কেউ বৈঠক করছেন, কেউ দেখা করছেন, কুশল বিনিময় করছেন, অন দ্য রান ডক্টর ইউনূসের কাছে আসছেন, তখন আমার চোখে না চাইতেও না ভেসে ওঠে G20-তে শেখ হাসিনা ঘাসের লন মারিয়ে চেষ্টা করছেন, উনি যেহেতু পেছনে ছিলেন, বাইডেন এবং মোদির কাছে যাওয়ার জন্য। সো এই তুলনাটা আসেই। সেই ডক্টর ইউনূস বিশ্ববাসীর সামনে আমাদের এই যে মনসুন রেভলিউশন, আসলে রেভলিউশনের কথা এই কারণে বলি, সারা পৃথিবীতে কিন্তু এক ধরনের মানে আরব স্প্রিংয়ের সময় ফুলের নামে ছিল, তিউনিসিয়াতে জেসমিন রেভলিউশন ছিল, এরপর ইউরোপে অনেকগুলো থেকে কালার রেভলিউশন ছিল, ইউক্রেনে হয়েছে, তারপরে হাঙ্গেরিতে বেলারুশে হয়েছে। আর আমাদের এটা যেহেতু বর্ষাকালে মনসুন, উনি একটা সিজনের নাম দিয়ে দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কতগুলো মেসেজ, কিভাবে আমরা এই মুভমেন্টটা করেছি, কিভাবে আমরা অস্ত্র ছাড়া বুক পেতে দিয়েছি পুলিশের বুলেটের বিরুদ্ধে, সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এবং উনি রাইটলি বলেছেন এটা ভবিষ্যতে একই ধরনের লড়াইয়ের প্রেরণা যোগাবে। ট্রু, আমাদের আবু সাঈদের যে ভিডিও, আমাদের প্রত্যেকটা মৃত্যুর এরকম গল্প আছে, কিন্তু সব মৃত্যু তো ভিডিও আমাদের সামনে নেই। সো একজন আবু সাঈদের ভিডিওটা আমি মনে করি যুগ যুগ ধরে পৃথিবীতে যারা এই ধরনের লড়াই করবে তাদের জন্য প্রেরণা হয়ে দাঁড়াবে, এবং সেই প্রেরণার ভিত্তিতে তিনি একটা দেশ গড়তে চাইছেন। ভেরি ইন্টারেস্টিং। আমরা এতদিন পর্যন্ত আগের, আবারও তুলনা করলে ভালো হবে বোঝার জন্য, আমরা কি শুনেছি? উন্নয়ন। উন্নয়ন মানে কি? কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার। এটা এতই আপনার কাছে প্রেজেন্ট করতে চাইছেন, ইভেন আপনি যখন শত শত মানুষকে খুন করার ন্যারেটিভ তৈরি করতে চেয়েছেন, তখন আপনার ন্যারেটিভের বেসিক যুক্তি কি ছিল? ও কিন্তু মেট্রো স্টেশন ভেঙে ফেলেছে, এবং আপনি কি ওখানে মায়া কান্না কাঁদছেন। এটা হচ্ছে তার কাছে উন্নয়ন। ডক্টর ইউনূস খুব চমৎকারভাবে বললেন যে ইনফ্রাস্ট্রাকচার না, আমরা অবশ্যই শিক্ষা স্বাস্থ্যের দিকে মনোযোগ দেব। এবং আমি একটা জায়গায় হুবহু পড়ি, উনি কী ধরনের বাংলাদেশ দেখতে চান সেটার জন্য সাহায্য চেয়েছেন। আমি পড়ি, গণতন্ত্র, আইনের শাসন,
সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। উনি বলেননি আমি বিরাট বিরাট ব্রিজ বানাতে চাই, আমি বিরাট বিরাট রাস্তা বানাতে চাই। টাকা মারবো কি মারবো না সেটা পরের আলোচনা, ডক্টর ইউনূস টাকা মারবেন না, তারপর উনি ওটাকে বলেননি। একটা গণতান্ত্রিক লিবার্টি থাকবে, রাষ্ট্রের মূল ভিত্তি যেগুলো। ভিত্তি হচ্ছে ওটা। খেয়াল করি আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন উনি ওনার ভাষণে উল্লেখ করেছেন, আসার 2 সপ্তাহের মধ্যে সাইন করেছেন। এতদিন ধরে আমাদের সরকার সাইন করেনি কেন? আগে যে সরকারটা ছিল করেনি, আর উনি এসে করলেন। তার মানে প্রতিরোধে কিন্তু কমিটিও গঠন করা হয়েছে এবং প্রিভিয়াস গুমের তদন্ত করার জন্য এগুলো সব আনছে। তার মানে মানবাধিকার, মত প্রকাশ, গণতন্ত্র, ইনক্লুসিভ, সব মানুষকে অন্তর্ভুক্ত করা, ডিভাইসিভ না। ডক্টর ইউনূস আজকে জাতিসংঘে বলছেন, গতকাল বলেছেন, তার আগে উনি যখন দেশে ভাষণ দিয়েছেন ওনার মধ্যে কিন্তু ইনক্লুসিভ টোনটা ছিল, প্রত্যেককে ইনক্লুড করা। অথচ এর আগে আবারও তুলনা, ডিভাইড করা। তুমি আওয়ামী লীগ না, তুমি মুক্তিযুদ্ধের পক্ষের না, এই ধরনের করে আপনার মধ্যে ডিভিশন তৈরি করা এবং সেটাকে উস্কে দিয়ে এই বিভেদ তৈরি করার মাধ্যমে আপনি আসলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। সেই জায়গায় এখন আমরা এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। আরও অনেক ইন্টারন্যাশনাল ইস্যুতে আছে, অভ্যন্তরীণ ইস্যুতে আছে এবং অনেক ক্ষেত্রে প্যারাডাইম শিফটিং। একটা ছোট উদাহরণ দিই, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে আমি হয়তো পরের সেগমেন্টে আসবো। রোহিঙ্গা সংকট নিয়ে উনি যখন কথা বলছেন, উনি কিন্তু রোহিঙ্গা শব্দটা বলছেন। আমরা অনেকে জানি না বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী এতপূর্বে রোহিঙ্গা শব্দটা ব্যবহার করতেন না। মিয়ানমারের আবদার ছিল রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলা যাবে না, কারণ রোহিঙ্গাকে ওরা একটা আলাদা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করে না, ওরা এদেরকে বাঙালিই বলে। সো ওরা একটা টার্ম ইউজ করতো, ডিসপ্লেসড পিপল অফ রাখাইন প্রভিন্স। আমরা মিয়ানমারের এই কথা শুনে মেনে নিয়ে ওটা বলতাম, চায়নাও সেটা চাইতো, সরকার তাই করেছে, আবার বারবার বলছি ক্ষমতায় থাকার জন্য। ফলে আপনি নিজেও রোহিঙ্গাদেরকে আলাদা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করছিলেন না। ডক্টর ইউনূস রোহিঙ্গা প্রসঙ্গে যখন আনলেন, অনেকবার রোহিঙ্গা শব্দটা ব্যবহার করেছেন জাতিসংঘে। সো ওরা একটা আলাদা জাতিগোষ্ঠী, ওটা মিয়ানমারের জাতিগোষ্ঠী, ওরা বাঙালি না, ওরা ডিসপ্লেসড যেন পিপল না। সো এইরকম অনেকগুলো জায়গায় তিনি আসলে সামনে এসছেন। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, রিসেন্টলি ডক্টর ইউনূসের একটা জায়গায় বক্তব্য কিছুটা সমালোচনা হয়েছে, সিজিআই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে উনি যখন একটা খুবই প্ল্যান মুভমেন্ট, সেটার এক ধরনের ব্রেইন বলে একজনকে পরিচয় করছেন। আমরা কথ্য ভাষায় অনেক আগে থেকে মাস্টার মাইন্ড একটা শব্দ ছিল, এখানে এসে মালিকানা নিয়ে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এখানে ইন্টারেস্টিংলি সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন। এটা খুব চমৎকার ব্যাপার যে একজন দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতার মানুষ, উনি মানুষ কি বলছেন, উনি কোনো জায়গায় কোনো কিছু ভুল করছেন কিনা সেটাকে কারেক্ট করেন। উনি এখানে বলেছেন এখানে ছাত্ররা, ইয়াংরা তো ছিলই, এখানে দিন মজুররা এসছে, এখানে নারীরা তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমে এসছে। সো এটা যে একটা একেবারে স্পন্টেনিয়াস সারপ্রাইজিং, এটা এই ভাষণে এসে আমি দেখলাম সেটার একটা রিফ্লেকশন আছে। সো এটা অসাধারণ ব্যাপার যে একটা সরকার, পৃথিবীতে তো এমন কোনো মানুষ নেই, মানে ডক্টর ইউনূসের স্টেচারের মানুষ পৃথিবীতেই কম আছে। উনি খালি নোবেল পেয়েছেন ব্যাপারটা এরকম না, উনি ওই নোবেল এবং সাথে আমেরিকান 2টা টপ খেতাব পাওয়া 7 জনের একজন তাও না, ওনাকে সারা পৃথিবী অভাবে দেয়, কিন্তু দিনের শেষে তো উনি একজন মানুষ। সো উনি কিছু ভুল করার সম্ভাবনা থাকে, উনি কখনো কখনো ওনার অ্যাসেসমেন্টে ভুল হতে পারে, ওনার ইনফরমেশনে ভুল হতে পারে। কিন্তু আমরা এই ভাষণে আন্দোলনের ক্ষেত্রে এই লাইনটা দেখে আমার মনে হলো যে না, উনি ওনার যদি কোনো ভুল করেনও সেটাকে উনি রিকভার করার মানসিকতা আছে। ডক্টর জাহিদুর রহমান, ইতিমধ্যে আপনি অনেকগুলো পার্থক্য তুলে ধরেছেন। আমি একটু জানতেই চাই, আমরা বিগত সরকারের আমলে যেমনটি দেখেছিলাম যে রাষ্ট্রের 25 থেকে 30 কোটি টাকা খরচ করে 150 থেকে 200 জন সফর সঙ্গী নিয়ে বিশেষ ফ্লাইটে সফরে যাওয়া হতো। আমরা দেখলাম যে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গেলেন। রেওয়াজ, দীর্ঘদিনের যে রেওয়াজ আমরা দেখেছি, তার একটা পরিবর্তন হলো কি? একদম হয়েছে। কারণ উনি প্রথম থেকে আসার পর আমাদের কাছে এই জিনিসগুলোই ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখতে চেয়েছি, ধরুন 150-200 জন গেলেও দেশ ফতুর হয়ে যেত না, কিন্তু যখন আপনি এই মেসেজটা দিচ্ছেন যে আমি আসলে খুবই প্রয়োজনীয় মানুষ ছাড়া আর কাউকে নিচ্ছি না, তারপরে 2-1টা জায়গা নিয়ে আলাপ আছে, কথাবার্তা আছে, কারা আছেন আমার আরও ভালো করতেন তারা। এই যে 57 জন যারা এখন যাচ্ছেন, তারা রাষ্ট্রীয় খরচে কতজন যাচ্ছেন, কতজন ব্যক্তিগত খরচ, আমি শুনেছি কেউ নাকি ব্যক্তিগত খরচেও গেছে, কিন্তু কারা কারা গেছেন, কতজন গেছেন, কারা তারা, এই ট্রান্সপারেন্সিটা কথার কথা। আমরা চাইলে তথ্য অধিকারে ইনফরমেশনের জন্য আমরা অ্যাপিল করে এটা পেতেও পারি, কিন্তু দরকার কি? আমি মনে করি এটা আরও ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। মানে এখন সমস্যা হচ্ছে কম নিলেই হবে না, আমাদের এক্সপেকটেশন এখন অনেক বেশি বেড়ে গেছে। আমরা শেখ হাসিনাকে সরিয়েছি এবং পালিয়ে যেতে বাধ্য করেছি উনি যা যা করতেন তার ঠিক উল্টো কাজগুলো করার জন্য। সুতরাং কম তো যাবেই, ট্রান্সপারেন্সি থাকবে। আগের সরকারটার প্রবলেম কি ছিল?
উনি যা করছেন কোনো ট্রান্সপারেন্সি ছিল না, যাই করছেন সেটার কোনো ব্যাখ্যা যে জনগণের কাছে দিতে হবে উনি মনে করতেন উনি তো সম্রাজ্ঞীর মতো ছিলেন, উনি যা ইচ্ছে উনি তাই করতে পারেন। সো আমি মনে করি এইটার ক্ল্যারিফিকেশন হওয়া, ভবিষ্যতে উনি যখন আবার যাবেন সফরসঙ্গী কারা, কে কে আছে, কি কি পারপাজে যাচ্ছে, এর মধ্যে রাষ্ট্রীয় খরচে কতজন যাচ্ছে, কতজন ব্যক্তিগত খরচে যাচ্ছে, এই ট্রান্সপারেন্সি হলে আরও ভালো হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা যদি একটু কূটনৈতিক অঙ্গনে বার্তার কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর আসলে কূটনৈতিক অঙ্গনে কি বার্তা গেল, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত কিভাবে দেখছে সেই প্রশ্নটি থাকছে আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে ডক্টর ইউনূসের এই সফর আসলে কূটনৈতিক অঙ্গনে কি বার্তা পাঠাচ্ছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের কাছে কি বার্তা গেল। আরেকটি প্রসঙ্গ যুক্ত করতে চাই, নিশ্চয়ই আপনি অবগত আছেন, এবার বাংলাদেশ ভেঙে নতুন দেশ বানানোর হুমকি ভারতের এক নেতার। এর আগে আমরা অমিত শাহর বক্তব্য শুনেছি, রাজনাথ সিং এর বক্তব্য শুনেছি, একের পর এক নিন্দনীয় বক্তব্যের কারণ কি? ধন্যবাদ, আসবো। তার আগে ডক্টর ইউনূসের ভাষণে আরেকটা দিকে আমি একটু উল্লেখ করতে চাই। উনি আন্তর্জাতিক অনেক ইস্যুতে কথা বলেছেন। প্রথম কথাটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আমরা সাফার করব। আমরা জানি যে ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার হওয়ার আগে পৃথিবীব্যাপী ওনার 2-3টা ব্রেইন চাইল্ড প্রমোট করার চেষ্টা করেছেন। 3-0 পৃথিবী। 3-0 একটা হচ্ছে জিরো কার্বন এমিশন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি। উনি সোশ্যাল বিজনেসের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা এখন বলা হয়, সেটা করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, এটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়। তিনি অত্যন্ত কঠোর ভাষায় প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের মানবাধিকার, জেনোসাইড, মানবাধিকার লঙ্ঘনের কথা, মানবতা বিরোধী অপরাধের কথা খুব স্ট্রংলি কন্ডেম করেছেন। মানে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথা কেউ ফিসফাস করার চেষ্টা করছিলেন যে তিনি অনেক বেশি প্রো আমেরিকা হয়ে যাচ্ছেন কিনা, এবং উনি ইসরায়েল নিয়ে কিছু বলছেন না। কিন্তু আমরা দেখলাম এই রকম শক্ত ভাষায় আসলে খুব কমই বলা যায়, উনি বলেছেন। এবং খুব ইন্টারেস্টিং একটা কথা, যে প্যালেস্টাইনের মানুষ শুধু মুসলিম না, মানুষ হিসেবেই তারা যে দুর্দশার শিকার হচ্ছে, এটা সবাইকে রেকগনাইজ করা উচিত, এটা সমাধান করা উচিত। উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রাইসিস নিয়ে কথা বলেছেন। আমরা জানি যে এখন যে জেনারেটিভ এআই আছে, যেটা অটোনোমাস ইন্টেলিজেন্স হয়ে যেতে পারে, নিজে নিজে বুদ্ধিমান হয়ে উঠতে পারে, তার বিপদ নিয়ে অ্যালার্মিং দিয়েছেন। এবার আমি আসছি আপনার প্রসঙ্গটাতে, সেটা হলো বাইডেন যেভাবে বৈঠক করেছেন। মানে কেউ যখন কারোর জন্য কোনো নর্ম ভাঙে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আপনি তাকে আসলে খুব স্পেশাল কেউ মনে করছেন। মানে এটা আইন করে লিখে দেওয়া নেই যে নিউ ইয়র্কের জাতিসংঘের এখানে মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করতে পারবেন না, বাট ইটস এ নর্ম। উনি বসেন না, কিন্তু উনি বসেছেন, উনি নিয়ম ভেঙেছেন এবং অত্যন্ত কর্ডিয়াল অ্যাটিটিউড দেখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর বাইরে এটা একটা মেসেজ ইন্ডিয়ার প্রতিও আছে। এখন আমেরিকার একটা সংকটের জায়গা আছে, মানে আমেরিকা তার এখানকার যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, তার চায়না কন্টেইনমেন্টের যে প্ল্যান, তাতে এখানে ভারতকে তো লাগবেই। ভারত তো শুধু তার মানে বাণিজ্যের অংশীদার না, তার সিকিউরিটির অংশীদার। এখানে কোয়াড বলে যে নিরাপত্তা সংগঠন আছে, তার পার্ট ভারত। আবার বাংলাদেশকেও লাগবে তার এখানকার জিওপলিটিক্যাল ইন্টারেস্টে। সো এই দুই দেশের মধ্যে কনফ্লিক্ট আসলে আমেরিকার জন্য খুব পজিটিভ না। ভারতের সরকার এই মুহূর্তে অন্তত বাংলাদেশের সাথে, আমি আসছি আপনার ওই মন্ত্রীদের কথায়, মন্ত্রীদের কথায়, তো এটা তার জন্য পজিটিভ না। আমেরিকা বাইডেনেরও আগে দুজন জুনিয়র মন্ত্রী কিন্তু এসেছিলেন, ডোনাল্ড লু এবং তার সাথে ট্রেজারি যিনি আন্ডার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা দুজন একসাথে বাংলাদেশে সফর করেছেন এবং মেসেজ আমেরিকা দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারের সাথে আমেরিকা আছে। আমেরিকা থাকা মানে হলো ওয়েস্ট, ইউরোপও মোটা দাগে তার সাথে থাকা। এতে আমাদের কিছু ইকোনমিক সুবিধা আছে। আমরা এর মধ্যে দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF যথেষ্ট সাহায্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু ভারতের কাছেও মেসেজ এটা যে আমরা যেহেতু এই সরকারের সাথে আছি, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা না করে বরং একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করো। ভারতের দিক থেকে সেই চেষ্টা কিন্তু নেই তা না। মিস্টার জয়শঙ্কর আমাদের তৌহিদ হোসেনের সাথে বসেছেন, তারা সেখানে তার ভবিষ্যতে আমাদের এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন। এমনকি জয়শঙ্কর তার 100 দিন পূর্তি উপলক্ষে যেসব কথাবার্তা বলেছেন, সেখানেও কিন্তু বাংলাদেশে যা যা হয়েছে সেগুলো অভ্যন্তরীণ ব্যাপার। মানে আমার মনে পড়ে গেল এগুলো শেখ হাসিনার সময় ওনারা বলতেন, মাঝখানে বলছিলেন না, আমাদেরকে কন্ডেম করছিলেন, ওগুলো বলেছেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, এগুলো বলেছেন, দ্যাটস ফাইন। কিন্তু ওই তিনজনের কথা আমরা যদি বলি, রাজনাথ সিংয়ের পর অমিত শাহ এবং
এখন সম্ভবত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন। আমি ধারণা করি যে এটা ভারতের একটা সমস্যা হয়েছে এই সরকারটার সমস্যা কি, ভারতের বিজেপির একটা ইন্টারনাল পলিটিক্স আছে, ডোমেস্টিক পলিটিক্স আছে। আপনি হিন্দুত্ববাদী রাজনীতি করেন। এখন বাংলাদেশে যখন আপনার ফরেন পলিসি পুরোপুরি ফেল করলো, এটা নিয়ে আপনি সমালোচনার মুখোমুখি। ভারতের মেইন স্ট্রিম অনেক নিউজ পেপার, দু একটা আছে আমরা দেখছি না, বিনোদন হয়, রিপাবলিক টিভি বলে একটা টিভি আছে, তারা লম্ফঝম্প করে অনেক কিছু বলেন। ওটার বাইরে মেইন স্ট্রিমরা কিন্তু তাদের ফেইলিয়ার নিয়ে প্রচুর কথা বলছে। এখন তাদের পক্ষ থেকে উচিত কি, ঠিক আছে আমরা এখানে ভবিষ্যতে ঠিক করব, কিন্তু আমার ডোমেস্টিক পলিটিক্সটা ঠিক করা দরকার আছে। তার নির্বাচন সামনে, অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সুতরাং তার আগে হিন্দুত্বের কার্ড বাংলাদেশিদেরকে ইন্ট্রুডার বলছেন ঝুলিয়ে তারা সোজা করবেন। এখানে একটা প্রসঙ্গে একটু অফ টপিক হলেও যোগ করে রাখি, এই অমিত শাহ কিন্তু বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন, ঘূর্ণিপোকা বলেছিলেন, যে খেয়ে ফেলছে সব। তখন কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ হয়নি, এবার খুব টাফ প্রতিবাদ হয়েছে। মানে আমি বারবার বলছি, আমরা আস্তে আস্তে একটা স্বাধীন সার্বভৌম দেশ যা করা উচিত, বাড়াবাড়ি কিছু আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, যুদ্ধ করার ক্যাপেবিলিটিও আমাদের অত বেশি নাই, কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারবো। কিন্তু আমরা এই যে স্বাধীন হয়ে ওঠা সেটা দেখাচ্ছি, এটাই আবার তাদের পছন্দ হচ্ছে না। সেই কারণে তারা আক্রমণাত্মক কিছু কথা বলছে, কিছুটা আমাদের জন্য, বেশিরভাগ তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য, যে আমরা এটাকে কন্ডেম করছি, এখানে হিন্দুদের অনেক সমস্যা হচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা। কোনো একটা জায়গায় দুর্গাপুজো নিয়ে সামান্য একটু কথা বলা হয়েছে, কেউ বলেছেন সেটা সারা বাংলাদেশে ঘটছে, এবং এমনভাবে বলছেন যে বাংলাদেশে কিয়ামত ঘটে গেছে। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিংলি ডক্টর ইউনূস ওনাদের সাংবাদিকদেরকেও আসতে বলেছিলেন, আমরাও এই অপিনিয়ন জানাতে চাই, তারা আসুক, তারা দেখুক, তারা দেখলে দেখবেন হবে না। সুতরাং আমি ভবিষ্যতেও তাদের কাউকে এই ধরনের ঘৃণা জড়িত, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এক সেকেন্ড একটু যোগ করে, তাদের হেট স্পিচ তো তাদের ট্রেন্ড। নরেন্দ্র মোদী গত ইলেকশনের সময় 100-র বেশি হেট স্পিচ করেছেন, এটা মেইন স্ট্রিম মিডিয়াগুলো খুঁজে বের করেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম আব্দুল্লাহ, একদিকে ভারতীয় নেতাদের আক্রমণাত্মক বক্তব্য, অন্যদিকে আরেকটু বিষয়ে প্রসঙ্গ যুক্ত করে যে মোদির সাথে বৈঠক বাতিল বনাম বাইডেনের সাথে ঐতিহাসিক বৈঠক। ভারতীয় নেতাদের এ ধরনের যে বিদ্বেষমূলক এবং তাদের যেটা নর্মস, কূটনৈতিক নর্মস ভেঙে এ ধরনের বক্তব্য, এটি কিন্তু নতুন নয়। আমাদের বাংলাদেশের সাথে আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়েও বিভিন্ন সময়ে ভারতীয় নেতারা তাদের যে আগ্রাসী মনোভাব, তারা তাদের প্রতিবেশী কোনো দেশকে তারা সমপর্যায়ে বা তাদের যে প্যারালালি যে একটা কূটনৈতিক সম্পর্কের জায়গা, এটা কখনো তারা ভাবতেই পারে না। তাদের মধ্যে এক ধরনের বিগ ব্রাদার সুলভ এক ধরনের আচরণ, অ্যাটিটিউড তারা সবসময়, যে কারণে কিন্তু পুরো দক্ষিণ এশিয়া তাদের দেখেন, তাদের প্রতিবেশী কোনো একটি দেশের সাথে তাদের কিন্তু সেই সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো সম্পর্কের জায়গাটা নাই। তাদের যে ঠামবড়া ভাব, তারা সবসময়ই তারা নিজেদেরকে এমন একটি জায়গায় দেখাতে চায় যে তারাই শাসন করতে চায় পুরো দক্ষিণ এশিয়া। এই জায়গাতে সার্ককে তারা মানে ইচ্ছাকৃতভাবে সার্ককে তারা অকেজো করে রেখেছে। তারই একটি ধারাবাহিকতায় তারা এ ধরনের বিভিন্ন সময়ে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের তাদের দৃষ্টিতে বাংলাদেশের শুধুই সংখ্যালঘুরা নির্যাতিত হয়, কিন্তু এগুলোর ব্যাপারে আমরা দেখেছেন যে বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যম এখানে অনুসন্ধান চালিয়ে, বাংলাদেশে অনুসন্ধান চালিয়ে তারা প্রতিবেদন রচনা করেছে। তারা জানিয়েছে যে যা ভারতীয় গণমাধ্যমে এই যে সংখ্যালঘু নির্যাতনের যেসব কল্পকাহিনী প্রচার করা হয়েছে, এটার কোনো ভিত্তি নাই। বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা ঘটেছে এগুলো উঠে এসেছে যে এগুলো একান্তই রাজনৈতিক, যে সংখ্যালঘু পরিবার বা সংখ্যালঘু ব্যক্তির উপর হামলার কথা বলা হচ্ছে, এগুলো তারা হয়তো আওয়ামী লীগ করতেন, মানুষের উপর নিপীড়ন করেছেন, নানান কারণে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি। এবং আপনি যদি ডক্টর ইউনূসের যে জাতিসংঘের ভাষণ এবং বিভিন্ন বিশ্ব নেতার সাথে তার যে কথাবার্তা এবং আলোচনা, সেখানে আপনি লক্ষ্য করবেন যে এই বিষয়গুলো, মোদির কথা আপনি বলেছেন যে মোদির সাথে বৈঠকের বিষয়টা দুটো দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। প্রথমত এটা হয় যে অনেক সময় যে এই দুই নেতার যে যাওয়া আসা, সেখানকার যে সফরসূচির ম্যাচ না করলেও এই ধরনের বৈঠকের অনেক সময় সম্ভাবনা থাকলেও সেটা হয়ে ওঠে না, এটা একটা হতে পারে। দ্বিতীয় একটা হতে পারে যে তারা যে শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সেখানে জায়গা দিয়ে, ভারতে আশ্রয় দিয়ে তাদের মধ্যে যে অপরাধবোধের একটা জায়গা আছে, তারা হয়তো ডক্টর ইউনূসের মুখোমুখি হয়ে তারা সেটা কোন ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় এ ধরনের আশঙ্কা থেকেও হয়তো বা এ ধরনের বৈঠকে তারা সাড়া দেয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যে সভাটি হয়েছে, আমরা সেখানে তাদের সুরের একটু ভিন্নতা দেখেছি। এর আগে ভারত থেকে আমরা যে ধরনের রিয়েকশান, এই যে
5 আগস্টের পর থেকে পেয়েছি তার একটু ব্যতিক্রম কিন্তু দেখা গেছে। সম্পর্ক একটি সময় বলা হয়েছে একদম উচ্চতায় চলে গেছে, কিন্তু এখন সেটা বলছে না, কিন্তু বলছে সম্পর্ক এগিয়ে নেয়ার এবং আগামী দিনগুলোতে সম্পর্ককে আরও ভালো করার জায়গাগুলো তাদের এই সুরটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা ইলিশ কূটনীতি আমরা দেখেছি, ইলিশ ডিপ্লোমেসি আমরা দেখেছি, এ নিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া আছে। কিন্তু আমরা মনে করি যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের মধ্যে আমরা যে কথাটি উনি বলেছেন যে এটা আমরা যুদ্ধ চাই না, পারস্পরিক আমরা লড়াই চাই না, কিন্তু আমাদের সমমর্যাদার জায়গাটা, যেটা আমাদের ডক্টর ইউনূস একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন এবং বিভিন্ন সময়ে মোদির সাথে যখন টেলিফোনে কথা হয়েছে তার সেখানেও তিনি বলেছেন যে আমরা একটা সমমর্যাদার জায়গায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে আমরা দেখতে চাই। এই সমমর্যাদার জায়গাটার জন্য এটা সম্পূর্ণভাবে এটার দায়িত্ব ভারতের উপর বর্তাবে, কারণ এই সম্পর্কটা নষ্ট করার ক্ষেত্রে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে তারা। সীমান্তে দেখেন এখনো পর্যন্ত সীমান্তে হত্যাকাণ্ড। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার নিয়ে কি বলবেন, সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। জনাব আব্দুল্লাহ, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার নিয়ে কি বলবেন? বিভিন্ন সময় আমরা দেখি যে সংখ্যালঘু কার্ড খেলার এক ধরনের প্রবণতা, সেটি কেন? ভারতীয় গণমাধ্যম যে গণমাধ্যমের কথা বলছেন, আসলে তারা হিন্দুত্ববাদী গণমাধ্যমই এই কাজটি সবচেয়ে বেশি করে। ভারত তো একটা বৃহৎ রাষ্ট্র, এখানে অনেকগুলো দায়িত্বশীল গণমাধ্যমও কিন্তু আছে, কিন্তু আমরা দেখেছি যে কিছু হিন্দুত্ববাদী আদর্শে তারা এতটাই অন্ধ, তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিভিন্ন সময়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তাদের যখনই এই হিন্দুত্ববাদী সরকার, বিশেষ করে মোদি সরকারের চাওয়া পাওয়ার দিকে তারা তাকিয়ে থাকে। গদি মিডিয়া বলে একটা কথা আছে, আপনার ভারতে প্রচলিত আছে, এটা ভারত থেকেই কিন্তু এই নতুন শব্দটি এসছে যে গদি মিডিয়া, গদির দিকে তাকিয়ে থাকে যে গদি কিসে সন্তুষ্ট হয় সেভাবে তারা সাংবাদিকতা করে। বাংলাদেশের এই যে সংখ্যালঘু কার্ডটিও এই গদি মিডিয়ার পক্ষ থেকেই এটা হয়েছে এবং এটা এবারই আমি মনে করি যে এটা বুমেরাং হয়েছে তাদের জন্য। কারণ এর আগে কখনোই তারা এই কার্ড যখন ব্যবহার করেছে এইভাবে বিশ্বের অন্যান্য যেসব ক্রেডিবল গণমাধ্যম আছে, রয়টার্স, আল জাজিরা, বিবিসি থেকে শুরু করে, এরা কখনো এই গদি মিডিয়ার এসব অপপ্রচার, অপতথ্যকে চ্যালেঞ্জ করেনি। এই প্রথম আমরা কিন্তু দেখেছি তারা এই বিশ্ব মিডিয়া কিন্তু এটা চ্যালেঞ্জ করে তারা বাংলাদেশে এসে অনুসন্ধান চালিয়ে তারা প্রমাণ করেছে যে ভারতের গদি মিডিয়া এবং হিন্দুত্ববাদী মিডিয়া যে প্রচারণা চালিয়েছে এটার উদ্দেশ্য কি, এটা মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এবং তাকে এখানে ফেরানো যায় কি না, এখানে প্রতি বিপ্লব ঘটানো যায় কি না, এই উদ্দেশ্য থেকেই যে করেছে এটা কিন্তু এবারই প্রমাণ হয়েছে। ডক্টর ইউনূসের প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে তিনি এবারের যে সফর, সেই সফরে আরেকটি বিষয় খুব গুরুত্ব দিয়েছেন, যেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে গত 15 বছরে যে লুটতরাজ হয়েছে বাংলাদেশ থেকে, তিনি সেই অর্থ ফিরে আনার ব্যাপারে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন এবং যতগুলো আলোচনা তার হয়েছে এবং প্রত্যেকটি আলোচনায় তিনি চেষ্টা করেছেন যে এখান থেকে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ কীভাবে ফিরিয়ে আনা যায়, প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের সাথে সে কথা বলেছেন এবং সে ব্যাপারে বিভিন্ন ইতিবাচক সাড়াও কিছু কিছু জায়গা থেকে তিনি পেয়েছেন। আরেকটি বিষয় সেখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আইসিটিতে মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা করার জন্য প্রস্তাব দিয়েছেন আইসিটি প্রধান সেখান থেকে। এটাও আমাদের জন্য আমি মনে করি একটি উল্লেখযোগ্য দিক যে এই সফরের যে সেখানে এই মানবতা বিরোধী অপরাধের জন্য সেখানে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন নিয়ে যেতে চাই একটা জাহিদুর রহমান আপনার কাছে। যেমনটি আমরা জানি জাতিসংঘের প্রধান কৌঁসুলি করিমে খানের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা এবং শোনা যাচ্ছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হয়েছে। আরও একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই, সাম্প্রতিক সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেমনটি বললেন যে আহতদের সাথে দেখা করে তিনি জানতে পেরেছেন আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ সদস্যদের মধ্য থেকে কিছু কিছু সদস্য হিন্দিতে গালিগালাজ করেছে, গুলি করেছে। পুলিশ বাহিনীতে ভিনদেশি এরা কারা? ধন্যবাদ। দুটো প্রসঙ্গ, প্রথমটা নিয়ে একটু বলি, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমরা চাইলে যেতে পারি, কারণ এখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আমরা কেউ কেউ গণহত্যা বলছি, গণহত্যার যে কনভেনশন আছে ওই ডেফিনেশন অনুযায়ী আমাদের এখানে গণহত্যা হয়নি, এখানে অনেকগুলো মানবাধিকার, মানবতা বিরোধী অপরাধ হয়েছে।
শেখ হাসিনাকে সেখানে বিচার করা যায়, কিন্তু আজই আমি একটু বলতে চাই, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটা মানে সংগঠন আছে, আমি এটার সদস্য। আমরা আজকে একটা ওয়েবিনার করেছি, সেখানে এই আলাপটা এসেছিল এবং দুজন এক্সপার্ট ওখানে কথা বলেছেন। আমি একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, এটা আমাদের ম্যাস ক্যাম্পেইনও লাগবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসেস ইজ ভেরি লেংদি, এটা এক, কিন্তু এটার মধ্যে নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ড মোটা দাগে অনেক ভালো মেনটেন করা হয়। তার চাইতে জরুরি কথা, কোনো মানুষ যদি গ্রেফতার না হন তার বিচার শুরু করা যায় না, ইন অ্যাবসেন্সিয়া কোনো বিচার হয় না। এবং আইসিসির সদস্য রাষ্ট্র ভারত নয়, ভারত নয়, কিন্তু আমরা পারবো, আমরা তো শেখ হাসিনা থেকে চাইছি, আমরা ভারতের কাছে সদস্য রাষ্ট্র না হলেও এখানে ভারতীয় কেউ না, আমরা শেখ হাসিনাকে, কিন্তু শেখ হাসিনাকে যদি গ্রেফতার না করা যায়, কোর্টে না নেওয়া যায়, তাহলে তার বিচার করা শুরু করাই যাবে না। কিন্তু আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেটা ইন অ্যাবসেন্সিয়া বিচার করা শুরু করতে পারে, ওনারাও করেছেন এক সময়। সো আমি রাদার মনে করি আমাদের যে আদালতটা আছে, এই আদালতটার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য অলরেডি একটা সংশোধনী প্রস্তাব করা হয়েছে আইনের, আরও যেখানে যেখানে যা যা করা হয়, ওই সংশোধনীর প্রস্তাবনার যে মিটিংটা ছিল আমি ওখানে গিয়েছিলাম, তো আমি দেখলাম যে খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। এটাকে আমরা স্ট্যান্ডার্ডটা ঠিক করে ফেললে আমার মনে হয় বেটার হবে। যেটা গুরুত্বপূর্ণ কথা বললেন, মানে আমরা না এমন একটা দেশে গত 15 বছর বাস করেছি, আমাদের কাছে এই জিনিসগুলো একদম অবাক হতে হয় না। ধরুন কোনো একটা সার্বভৌম রাষ্ট্র, এটা আমরা শুনছি জানছি, মানে এরও বহু আগে 2019 সালে, ইফ আই এম নট রং, বাংলাদেশের কোস্টে ভারতের রেডার স্থাপনের জন্য চুক্তি হয়েছিল এবং স্থাপন করা হয়েছে। মানে আমাদের উপকূলীয় এলাকায় ভারতের রেডার আছে সার্ভেইলেন্সের জন্য। মানে আমাদের এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, কেন বলি? শুধু শেখ হাসিনার অপশাসন না, আমাদের সার্বভৌমত্বটাই নষ্ট হয়ে গিয়েছিল। বাংলাদেশ, এই যে যিনি আমাদের চিফ প্রসিকিউটর আছেন, উনি অত্যন্ত দায়িত্বশীল একটা পজিশনে আছেন, উনি ওদের সাথে কথা বলেছেন, উনি এটা শুনেছেন। আমরাও ব্যক্তিগতভাবে অনেকের কাছে কিন্তু একই ধরনের কথা শুনেছি, এবং আমরা আসলে খুব অবাকও হই না। বাংলাদেশের এই বাহিনীগুলোর ভেতরে ভারতীয় লোকজনকে তাদের বাংলাদেশের পোশাক পরিয়ে রাখা হয়েছে। আমি বলছি না যে আমাদের বাহিনীগুলো খুবই মানবিক হয়ে গেছে, তারাও যথেষ্ট তাদেরকে ব্রুটাল করা হয়েছে, কিন্তু আরও বেশি ব্রুটালিটি তাদেরকে দিয়ে হয়েছে। এবং তাদের সম্ভবত এই সন্দেহ ছিল, কখনো যদি বাংলাদেশের বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন করতে, শেখ হাসিনার পক্ষে কাজ করতে কোনো রকম কোনো সমস্যা করে, তারা করবে। কারণ আমি জানি আন্দোলনের শেষ একটা পর্যায়ে মিলিটারি তো আছেই, পুলিশেরও অনেক সদস্য আমি শুনেছি গুলি করতে আর চাইছিলেন না, কারণ বাংলাদেশে এই ম্যাসাকার তো ওনারা দেখে অভ্যস্ত হননি। সো সেসব কারণেই এই মানুষগুলোকে অনুপ্রবেশ করিয়ে রাখার সমূহ সম্ভাবনা আছে, এবং এটা আরও তদন্ত হওয়া দরকার। এবং সেটা যদি প্রমাণিত হয়, আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার আছে, এটি একটা সার্বভৌম রাষ্ট্রের যা যা করা দরকার সেই পদক্ষেপগুলো নেবে। কিন্তু আমি আবারও বলি, এই দেশের মানুষের জনের কাছে কোনো রকমভাবে কোনো কনফিউশন নেই। বাংলাদেশের প্রতিটা জায়গায় ভারতীয় গোয়েন্দা সংস্থা বসে আছে, এবং হয়তো যতটুকু আছে তার চেয়েও বেশি বলা হয়, এবং মানুষ বিশ্বাসও করে। তার মানে আগের সরকারটার রেপুটেশন তাদের কাছে এরকম যে এই সরকারটা বাংলাদেশকে ভারতের একটা কলোনিতে পরিণত করার জন্য, কেউ কেউ অঙ্গরাজ্য বলেন, সরি, বাংলাদেশ কিন্তু ভারতের অঙ্গরাজ্য না। অঙ্গরাজ্য হলে আমাদের অনেক অধিকার থাকতো। ভারত বাংলাদেশকে একটা কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে, শেখ হাসিনা উপনিবেশ বানিয়েছে। সুতরাং এখানে রয়্যাল লোক সারা জায়গায়, তাদের গোয়েন্দা সংস্থার লোক, পুলিশের লোক এখানে থাকবে, ভেতরে ওই পোশাক পরে থাকবে, একেবারে অবাক করার মতো ব্যাপার না। ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে জনাব আব্দুল্লাহ, 30 সেকেন্ডে আপনার মন্তব্য জানতে চাই। রাষ্ট্রীয় বাহিনীতে ভারতীয়দের নিয়োগ আসলে সার্বভৌমত্বের কতটা লঙ্ঘন? এটা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তো আমাদের উদ্বেগটা কিন্তু গত 15 বছর ধরে, বিশেষ করে শেষের বছরগুলোতে আমাদের এই উদ্বেগটা, উৎকণ্ঠাটা অনেক বেশি ছিল। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে কারো কারো অ্যাটিচিউডটা এমন ছিল, সেটা কোনো বাংলাদেশির বিরুদ্ধে এভাবে অস্ত্র ত্যাগ করতে পারে, এইভাবে নির্মমতা দেখাতে পারে, এটা কিন্তু কল্পনারও অতীত। আমরা দেখেছি যে একজন, আমি আজকে প্রসঙ্গত উল্লেখ করতে চাই, একজন সাহসী সম্পাদক মাহমুদুর রহমান, তাকে প্রথম যখন গ্রেপ্তার করা হয়েছিল, তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। রাতভর তাকে নির্যাতন করেছে, এবং সেখানে যারা নির্যাতন করেছে তাকে মেরে ফেলতে চেয়েছিল, তিনি বলেছেন তাদের ভাষা বাংলা ছিল না, এবং এক পর্যায়ে তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে গেছে। এবং সেখানকার পুলিশ কনস্টেবল তাকে পরে যখন জ্ঞান ফিরে, পুলিশ কনস্টেবল বলেছে যে আপনাকে মেরে ফেলার যারা চেষ্টা করেছে তারা এদেশি নয়। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ করতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, এখানেই শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।